তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কোয়ান নামের একটা ছেলেকে। আসলে আমরা জানতে পারি সে একটা সময় কোয়ান্ডো ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল, কিন্তু বর্তমানে সে একটা ইন্টারনেট ক্যাফেতে বসে সারাদিন গেম খেলেই তার সময় নষ্ট করত। আসলে তার কাছে কোনো জবও ছিল না, তবে তার গেমিং স্কিল খুবই দুর্দান্ত ছিল। এই জন্য সারাদিন সে এখানেই পার করতে অনেক বেশি পছন্দ করত। এমন একটা অনলাইন গেমের মধ্যে তার ক্যারেক্টারের নাম ছিল ক্যাপ্টেন, আর তার কিছু বন্ধুদের সঙ্গে মিলে সে এখানে একটা টিমও ছিল, যে টিমের নাম তারা দিয়েছিল রেজারেকশন। আর এই গেম এর মধ্যে ক্যাপ্টেন তার নিজের জীবনের পরোয়া না করে তার সমস্ত সঙ্গীদের সাহায্য করত। এই জন্যই সে গেমের মধ্যে অনেক বেশি ফেমাস ছিল। এমনই একদিন যখন সে এই ক্যাফেতে বসে গেম প্লে করছিল, তখন হঠাৎই তার নজর পড়ে পাশের ডেস্কে থাকা একটা স্মার্টফোনের উপর, যেই ফোনে অনবরত কল চলেই আসছিল। এজন্যই যখন কোয়ান ফোনটা পিক করে, তখন সেই কলের অপোজিট সাইড থেকে একটা মেয়ে তাকে বলছিল যে সে ভুল করে এই ক্যাফেতে তার ফোনটা রেখে চলে গিয়েছে। সেই জন্য এখন চায় কোয়ান যেন তাকে তার ফোনটা রিটার্ন করার জন্য তার বাসা পর্যন্ত চলে যায়। তবে কোয়ান কোনোভাবেই তার গেমটা ছেড়ে তার ফোনটা রিটার্ন করতে যাওয়ার জন্য রেডি ছিল না। তবে যখন সেই মেয়েটা তাকে বলে সেই কাজের জন্য তাকে $300 দেবে, তখন কোয়ান কোনো কিছু চিন্তা না করে তার ফোনটা রিটার্ন করার জন্য তার বাসার দিকে যাওয়া শুরু করে। তো এখন যখন কোয়ান সেই মেয়ের রুমের সামনে চলে আসে, সে দেখতে পারে যে দরজাটা আগে থেকেই খোলা ছিল। এজন্য যখন কোয়ান রুমের মধ্যে চলে আসে, তখন সে দেখতে পারে সেই মেয়ে গোসল করছিল। তখন সে সেই মেয়ের সাথে বাইরের থেকেই কথাবার্তা বলা শুরু করে, আর সেই মেয়ে তাকে ফোনটা টেবিলের উপর রেখে দিয়ে সেখান থেকে টাকাগুলো নিয়ে চলে যাওয়ার জন্য বলে। আর কোয়ানও ঠিক এমনটাই করে। তবে যাওয়ার আগে সেই মেয়েটাকে পরামর্শ দিয়ে বলে যায় যে এমন করে তোমার ঘরের দরজা খোলা রাখবে না, কারণ যে কোনো সময় যে কেউ ঘরে ঢুকে যেতে পারে। তো এখান থেকে সিনটা চলে আসে পরের দিন সকালবেলায়। আমরা দেখতে পারি যখন কোয়ান তার রুমের মধ্যে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ কিছু পুলিশ অফিসার তার রুমের মধ্যে রেড দিয়ে তাকে এসে গ্রেপ্তার করে। আসলে কোয়ানের উপর চার্জ লাগানো হয়েছিল সেই মেয়ের মার্ডারের চার্জ, যে মেয়ের মোবাইলটা সে কালকেই রাতের মধ্যে রিটার্ন করে দিয়েছিল। এখন কোয়ান কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না আসলে তার সাথে হচ্ছেটা কি, কারণ সেই মেয়েটার সঙ্গে সে কথাবার্তা বলেই চলে এসেছিল। সেই মেয়েটাকে কোনোভাবেই সে খুন করেনি, কিন্তু পুলিশ অফিসাররা তার হাতে রক্ত লাগানো পেয়েছিল। এমনকি যে ছুরিটা দিয়ে খুন করা হয়েছে সেই ছুরিটাও তার রুমের মধ্যে ছিল। এজন্য পুলিশ তাকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে যাওয়ার ট্রাই করে। আর তখন আমরা জানতে পারি শুধুমাত্র এই জিনিসগুলো ছাড়াও কোয়ানের আঙ্গুলের ছাপ সেখানের দরজায় ছিল, এমনকি তার ডিএনএ স্যাম্পল পর্যন্ত সেখানে পাওয়া গিয়েছিল। তাছাড়া সেই মেয়ের রুমের মধ্যে কোয়ানের সিমও পাওয়া গিয়েছিল, যে সমস্ত ব্যাপারগুলো এই জিনিসগুলো ব্যবহার করে ইন্ডিকেট করছিল যে কোয়ান সেই মেয়েটার সঙ্গে দুইবার জোর জবরদস্তি করার পর ফাইনালি তার পেটে এবং বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলেছিল। যাই হোক, এখন যখন পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, তখন এই খবরটা পুরো কোরিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায়। আর সবাই এটা দেখার পর তার উপর প্রচণ্ড রাগ করে ফেলে। তারা বলছিল এমন জঘন্য অপরাধীকে কোনোভাবেই ফাঁসির শাস্তির চেয়ে কম কিছু দেওয়া উচিত নয়। তবে যখন কোয়ানের মা এই জিনিসটা জানতে পারে, তখন সে কোয়ানের সঙ্গে মিট করতে দৌড়ে থানায় চলে আসে। তবে অনেক ট্রাই করার পরেও কোনোভাবেই তার মাকে তার ছেলের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। আর এই জন্য আমরা পরে দেখতে পারি যে কোয়ানের মা সবার মধ্যে লিফলেট বিলি করা শুরু করে। সে সবাইকে বোঝানোর এইটা ট্রাই করছিল যে তার ছেলে এই সমস্ত কাজগুলো করেনি, সে সম্পূর্ণ নির্দোষ, তাকে জোর করে ফাঁসানো হয়েছে। তবে আমরা দেখতে পারি মানুষজন এই কথাটা বিশ্বাস করে ফেলেছিল যে এই অপরাধটা কোয়ানই করেছে। এই জন্য তারা কোয়ানের মাকে ইগনোর করা শুরু করে। এমনকি কেউ তো তার মাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে দেয়, কেউ তো তার উপরে হাতও তোলার ট্রাই করে। এই জন্য কোয়ানের মা পরবর্তীতে মিস্টার মিন নামের একটা উকিলের সঙ্গে গিয়ে মিট করে, আর সে তাকে সাহায্য করার জন্য বলে। তবে মিস্টার মিনেরও মনে হয়েছিল যে কোয়ানই আসল অপরাধী। এই জন্য সে তার মাকে পুরোপুরি ইগনোর করে এই কেসটা না নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। যাই হোক, এর কিছুদিন পরে কোয়ানের কেসটার হিয়ারিং শুরু করা হয়। আমরা দেখতে পারি তার বিরোধী পক্ষের যে উকিল ছিল, সেই কোয়ানের বিরুদ্ধে সমস্ত প্রমাণগুলো প্রেজেন্ট করা শুরু করে। এখন যেহেতু এই কেসটা ভাইরাল হয়ে গিয়েছে আর পুরো দেশের নজর এখন কোর্টের উপরে ছিল, এই জন্য জজ প্রচণ্ড চাপের মধ্যে এসে খুব দ্রুত এটা সিদ্ধান্ত শুনিয়ে দেয়। কোয়ানকে দোষী সাব্যস্ত করে তাকে আমৃত্যু জেলের মধ্যে থাকার জন্য বলে দেয়। আর আমরা দেখতে পারি তাকে একটা হাই সিকিউরিটি জেলের মধ্যে পাঠানোর অর্ডার দিয়ে দেয়। এখন এগুলো শোনার পর কোয়ান প্রচণ্ড আপসেট হয়ে যায় আর অনেক বেশি কান্নাকাটি করা শুরু করে। তবে জজও তাকে স্ট্রিক্টলি জানিয়ে দেয় যে সে যাতে করে বেলেও সেখান থেকে ছাড়া না পায়, কারণ জজ বলেছিল কোয়ান সারাদিন গেম খেলে এবং তার কোনো চাকরি বাকরিও নেই। এই জন্য সে মানসিকভাবে বেকারগ্রস্ত হয়ে গেছে, আর এই বেকারগ্রস্ত হওয়ার জন্যই সে এত ভয়ঙ্কর একটা অপরাধ করে ফেলেছে। তো এবার আমরা দেখতে পারি কোয়ানকে একটা হাই সিকিউরিটি জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়। তবে এখানে এত ভয়ঙ্কর অপরাধীদের মধ্যে সে ছিল খুবই সহজ সরল একটা মানুষ। সে এখানে কিনা ফেসে গিয়েছিল। তবে তারপর আমরা দেখতে পারি পল নামের একটা ভয়ঙ্কর ক্রিমিনালের নজর কোয়ানের উপর পড়ে। এই জন্য সে তাকে ডেকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে যায়, আর সে তার লোকজন নিয়ে তার উপর আক্রমণ করার একটা প্ল্যানিংও করে ফেলে। তখন আমরা দেখতে পারি এখানে একটা গার্ডও দাঁড়িয়েছিল। সেই জিনিসটা খুব ভালো করেই জানতো যে
এখন কোয়ানকে পেটানো হবে। তবে সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারগুলো দেখেই যাচ্ছিল, সে কিছু করার পদক্ষেপও নিচ্ছিল না। অন্যদিকে কোয়ান আশা করছিল যে হয়তো বা মাঝখান থেকে গার্ড তাকে সেভ করে ফেলবে, তবে গার্ড সেখানে দাঁড়িয়েছিল। এই জন্য পল তার লোকজন নিয়ে সেই গার্ডকে ইশারা করে সেখান থেকে পাঠিয়ে দেয়, আর এরপর সবাই মিলে কোয়ানের উপর আক্রমণ করে দেয়। তারা কোয়ানকে অনেক বেশি করে পেটানো শুরু করে, আর এই সমস্ত ব্যাপারগুলো সহ্য করতে না পেরে কোয়ানও পলের উপর গিয়ে আক্রমণ করে তার মুখের উপর একটা পাঞ্চ করে দেয়। তবে এটা দেখার পরে সবাই পুরোপুরি শকড হয়ে গিয়েছিল, কারণ পল এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ তার সামনে কথা বলার সাহস পর্যন্ত করতো না, ঘুষি মারা তো অনেক দূরের কথা। তবে এইটার জন্য পলের মাথা আরেকটু বেশি গরম হয়ে যায়। এই জন্য সে ও তার লোকজন মিলে কোয়ানকে আচ্ছা রকম করে ধুলাই করে তাকে অচেতন বানিয়ে ফেলে। তবে তখন আমরা দেখতে পারি কিছু গার্ডরা সেখানে দৌড়ে এসে তাদেরকে কোনো রকমভাবে বাঁচিয়ে নেয়, কারণ আর একটু টর্চার করলে হয়তো কোয়ানের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারত। তবে তখন আমরা দেখতে পারি পল উল্টো গার্ডদের কাছে নালিশ করে বলে যে কোয়ান এসে আমার উপর আক্রমণ করেছে, এই দেখো আমার নাক দিয়ে রক্ত পড়ছে। এই জন্য গার্ডরা কোয়ানের বিরুদ্ধেই উপর মহলে নালিশ করে দেয়, এবং গার্ডরা বলে কোয়ানকে পরবর্তীতে 30 দিনের জন্য কন্ডেম সেলের মতো পাঠিয়ে দেওয়ার জন্য। তবে এরপর যখন 30 দিন পর কোয়ান আবারও জেলে ব্যাক করে, তখন পল আর তার লোকজন আবারও এসে তাকে ধরে আর আবারও তাকে ধুলাই করা শুরু করে। তবে এই ধুলাই করার মাঝখানে তারা তাকে একটা ইনজেকশনও পুশ করছিল, যে ইনজেকশনের প্রভাবের জন্য কোয়ান পুরো পাগলের মতো হয়ে যাচ্ছিল, আর সে নিজেই খাওয়ার ট্রাই করছিল। তবে পুলিশ কোনো রকমে এটা থেকে তাকে বাঁচিয়ে নেয়। তবে আমরা পরে দেখতে পারি এই প্রসেসটা প্রত্যেকটা দিন চলতে থাকে। কোয়ান প্রায় প্রতিদিনই মার খাচ্ছিল, আর প্রতিদিন তাকে এমন একটাই ইনজেকশন দেওয়া হচ্ছিল যেন সে আস্তে আস্তে করে পাগলের মতো হয়ে যায়। তবে এরপরে একদিন কোয়ানের মা তাদের উকিল মিস্টার মিনকে নিয়ে তার সঙ্গে মিট করতে চলে আসে। তবে তাকে দেখার পর তার মা প্রচণ্ড টেনশনে পড়ে যায়, কারণ তার এমন ক্ষতবিক্ষত চেহারা দেখার পর সে নিজেই ক্লিয়ারলি বুঝে গিয়েছিল যে জেলের মধ্যে তার উপরে প্রচুর টর্চার করা হচ্ছে, সে এগুলো হয়তো আর বেশি দিন সইতে পারবে না। এই জন্য সে তার ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে যে দেখো আর কয়টা দিন কোনো রকমভাবে হজম করে নাও, আমি খুব শীঘ্রই তোমাকে জেল থেকে ছাড়িয়ে নেব। আর কোয়ানের মার এমন আশাবাদী কথা শোনার পর কোয়ান একটু সাহস ফিরে পায়। এই জন্য কিছুদিন পর থেকে আবার কোয়ান যখন সেলে প্রবেশ করে, তখন আমরা দেখতে পারি তার মতো অ্যাটিটিউডের একটু পরিবর্তন হয়েছিল, মানে এখন সে একটু সাহস ফিরে পেয়েছিল আর সে একটু ভালোভাবে থাকার ট্রাই করছিল। তবে এত কিছু হওয়ার পরেও পল আর তার লোকজন বারবার করে এসে তাকে ধরতো, আবার বারবার করে ধুলাই করে যেত, আর এই প্রসেসটা অনেক দিন ধরেই চলতে থাকে। তবে এরপরে যখন সে একদিন খাবার দাবার খাচ্ছিল, তখন তার পাশের একটা কয়েদি তাকে মলম লাগানোর জন্য কিছু একটা এগিয়ে দেয়। আসলে সে বিশ্বাস করছিল কোনোভাবেই কোয়ান এই খুনটা করতে পারে না, আর সেটা বিশ্বাস করতেই এই জিনিসটা পলও জানতো। এই জন্য সে বারবার তার উপর আক্রমণ করছে, কারণ তার উপরে আক্রমণ করা বাকিদের চেয়ে অনেকটাই সহজ ছিল। এখন এই সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে আমরা দেখতে পারি কোয়ানের মনের মধ্যে একটু রাগ চলে আসে। এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে তার নিজের জীবন সেভ করার জন্য কোনো ওয়েতে তাদের সঙ্গে ফাইট করবে। এতে করে সবাই জিনিসটা বুঝতে পারে যে তাকে কাবু করা এতটাও সহজ ছিল না। এই জন্য যখন পরে সে পলের লোকের উপর আক্রমণ করতে চলে আসে, তখন সে দৌড়ে গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে, আর তার কাছে থাকা একটা কাগজ ও সুইয়ের মাধ্যমে সে কিছু একটা অস্ত্রের মতো বানিয়ে ফেলে। আর যখন তারা তার কাছে চলে আসে, তখন সেগুলো দিয়ে সে একে একে করে সবার উপর আক্রমণ করে দেয়। লাস্টে পলকে গিয়ে ধরে একটা লাথি মেরে তাকে বেহুশ করে ফেলে, আর এমন করে সে পলের বাহিনীকেও শিক্ষা দিয়ে দেয়। এরপর একদিন কোয়ানের উকিল মিস্টার মিন তার সঙ্গে মিট করতে চলে আসে। তাকে বলে যে তোমার মা এখন আর এই দুনিয়াতে নেই, মানে তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। আর এই সমস্ত ব্যাপারটা শোনার পর সে পুরোপুরি শকড হয়ে যায়। এরপর মিস্টার মিন কোয়ানের মায়ের ডেথ সার্টিফিকেটটা কোয়ানের সামনে এগিয়ে দেয়, যাতে করে কোয়ান এখানে একটা সিগনেচার করতে পারে, কারণ পরবর্তীতে সরকার তার মায়ের অন্তিম সংস্কার করতে যাচ্ছিল, মানে কোয়ানকে তার মায়ের অন্তিম সংস্কারে যাওয়ার পারমিশনও দেওয়া হয় না। আর এরপর মিস্টার মিন বলে যে সাধারণ মানুষজন তোমার মাকে এত বেশি অপমান করা শুরু করছিল যে তারা তোমার মাকে অতিষ্ঠ করে ফেলেছিল, সবসময় তার উপর টর্চার করত, যেখানে যেত সেখানেই তোমার মাকে অপমান করার ট্রাই করত। এই সমস্ত ব্যাপারগুলো সহ্য করতে না পেরে একটা সময় তোমার মা সুসাইড করে ফেলেছিল। আর এই ব্যাপারগুলো শোনার পরে আমরা দেখতে পারি কোয়ান একেবারে ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ তার যে অল্প আশাটুকু ছিল সেই আশাটুকু এখন আর নিভে গেছে। তবে সেদিন রাতের বেলা আমরা দেখতে পারি কোয়ানের মা ফাইনালি তার স্বপ্নে চলে আসে, আর সে তাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে। এতে করে কোয়ান আরও বেশি ইমোশনাল হয়ে যায়। এরপরের দিন সকালবেলা কোয়ানের মনে পড়ে যে কালকে রাতের বেলা স্বপ্নের মধ্যেই তার মা যেন তাকে কিছু একটা বলেছিল। সে ওই কথাগুলো মনে করার ট্রাই করে। তার মা তাকে বলেছিল যে তুমি ক্রিমিনাল নও বা তুমি রেপিস্ট নও, তুমি বেশি চিন্তা করো না, আর এমন করে তোমাকে থাকতেও হবে না। আর তখন কোয়ান তার মায়ের কাছে প্রমিস করছিল যে সে তার নির্দোষতা প্রমাণ একদিন করেই ছাড়বে।
তবে এই ফাঁকে আমরা দেখতে পারি পল একটা চাকু নিয়ে কোয়ানের উপর আক্রমণ করতে চলে আসে। তবে এইবার কোয়ান কোনোভাবেই এগুলো হজম করতে চাইছিল না, এই জন্য সেও পলের উপর আক্রমণ করে দেয়। সেই জন্য পল অনেক বেশি আহত হয়ে পড়ে। তবে এই মারামারির মাঝখানে কোয়ানের পেটের মধ্যে একটা চাকু ঢুকে যায়, এই জন্য গার্ডরা দ্রুত তাকে হসপিটালের দিকে নিয়ে যাওয়া শুরু করে। তবে মাঝপথে হঠাৎ কোয়ানের চোখ খুলে ফেলে আর সমস্ত গার্ডদের উপর আক্রমণ করে ফেলে। এরপর আমরা দেখতে পারি সে চিফ গার্ডের গলায় একটা চাকু ধরে তাকে হ্যান্ডকাপের চাবিটা দেওয়ার জন্য বলছিল। এখন চিফ গার্ড বাধ্য হয়ে হ্যান্ডকাপের চাবিটা তার হাতের দিকে দিয়ে দেয়। তবে এটা খোলার আগেই তাদের গাড়িটা অ্যাক্সিডেন্টও হয়ে যায়, এই জন্য তারা খুবই জঘন্যভাবে আহত হয়ে পড়ে। তবে তবুও কোয়ান কোনো রকমভাবে হ্যান্ডকাপটা খুলে সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে আর এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখন চিফ গার্ড পিছন থেকে তাকে গান পয়েন্টে নিয়ে ফেলে, মানে সে তাকে শ্যুট করতে যাচ্ছিল। তবে তখন যেন কি মনে করে সেই গানটা নিচে নামিয়ে ফেলে, মানে আমরা বুঝতে পারি হয়তো সেও এই জিনিসটা বুঝে গিয়েছিল যে কোয়ানের জায়গা জেলের মধ্যে না, এই জন্য সে তাকে পালানোর একটা সুযোগ করে দিয়েছিল। এখন কোয়ান সেখান থেকে জঙ্গল দিয়ে কোনো রকম পালিয়ে একটা জায়গায় চলে যায় আর রাতের বেলায় সে কিছু কাপড় চোপড় চুরি করে সেগুলো পরে অন্যদিকে পালানো শুরু করে। তবে পরদিন সকালবেলা যখন এই খবরটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে তখন পুরো শহরের পুলিশ কোয়ানকে ধরার জন্য রেডি হয়েছিল, মানে তারা কোয়ানকে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি শুরু করে আর কোয়ান এদিক এদিক পালানো শুরু করে। সে হঠাৎ দেখতে পারে একটা কাপলকে, যাদের গাড়িটা হঠাৎ ওই রাস্তার মধ্যে নষ্ট হয়ে গিয়েছিল। এখন তারা এয়ারপোর্টে যাওয়ার জন্য অনেকটা লেট হয়ে যাচ্ছিল, কারণ তারা এই দেশ ছেড়ে চলে যাচ্ছিল। এই জন্য কোয়ান তাদের গাড়িটা ঠিক করতে তাদেরকে সাহায্য করে আর এর বদলে তাদের থেকে লিফটও নিয়ে নেয়। আসলে এই কাপল এখন পর্যন্ত কোয়ান সম্পর্কে তেমন কোনো কিছুই জানতো না, আর যেহেতু এখন তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে এই জন্য যাওয়ার আগে কোয়ানকে তাদের গাড়িটাও দিয়ে যায়, যাতে করে কোয়ান এই গাড়িটা সেল করে অন্তত কিছু টাকা ইনকাম করতে পারে। এমন করে কোয়ান তাদের থেকে গাড়িটা নিয়ে সোজা শহরের মধ্যে চলে যাওয়া শুরু করে। এখন যেহেতু কোয়ানের কাছে যাওয়ার মতো কোনো জায়গাও ছিল না, এই জন্য সে সোজা চলে আসে মিস্টার মিনের বাসায়, কারণ সে বিশ্বাস করছিল মিস্টার মিন হয়তো তার পরিস্থিতিটা একটু বোঝার ট্রাই করবে আর তাকে একটু সাহায্য করলে করতেও পারে। তবে সেখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে মিস্টার মিন তার মায়ের শেষ স্মৃতিটা তাকে দেয়, যেটা একটা বেসলাইট ছিল। আর এরপরে মিস্টার মিন তাকে বলে যে তোমার কেস ফাইলটা আমি আবার প্রয়োজনে দেখব, আবারও তোমার কেসটা নিয়ে আমি স্টাডি করব। তবে এখন সে পুলিশকে কল দিয়ে দিয়েছে, কারণ সে চাইছিল যাতে করে কোয়ান সারেন্ডার করে ফেলে। তবে পুলিশের কথা শোনার পরে কোয়ান দ্রুত পুলিশ আসার আগেই সেখান থেকে পালিয়ে চলে যায়। এখন এখান থেকে সে একটা ইন্টারনেট ক্যাফেতে চলে আসে আর তার বিরুদ্ধে লেখা সমস্ত আর্টিকেলগুলোকে ভালোভাবে পড়া শুরু করে। এগুলো পড়ার পর সে অনেকটাই বেশি আপসেট হয়ে গিয়েছিল, কারণ সে দেখতে পাচ্ছিল এখান থেকে সে আর হয়তোবা বাঁচতেই পারবে না। তবে তখনই তার নজর পড়ে একটা ডকুমেন্টারির উপর, যে ডকুমেন্টারিতে বলা হচ্ছিল কোয়ানকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। তাছাড়া এই কেসে অনেকগুলো প্রমাণকে মিসলিড করা হয়েছে এবং নানা বিষয়কে গোপন করা হয়েছে। আর এই ডকুমেন্টারিটা যে যখন ভালো করে পড়ছিল তখন সে দেখতে পারে এই ডকুমেন্টারিতে স্পষ্টভাবে এটা বলা হয়েছিল যে কোয়ান মাত্র 3 মিনিটের মধ্যে একটা মেয়েকে 2বার র্যাপ করে কিভাবে চাকু দিয়ে তাকে মারতে পারে। এখানে আসল ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন, যে জিনিসগুলো আমাদের থেকে হাইড করার ট্রাই করা হচ্ছে। কোয়ান এখানে সম্পূর্ণভাবে নির্দোষ। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পর ফাইনালি কোয়ান একটু দীর্ঘশ্বাস নেয়, কারণ সে তার একজন সাপোর্টার পেয়ে গিয়েছিল। এই জন্য সে ডকুমেন্টারিটাকে ভালো করে দেখে এটার রাইটার সম্পর্কে জানার ট্রাই করে। তখন সে জানতে পারে এটার রাইটার হচ্ছে মিস্টার হ্যারি নামের একটা লোক, যে কিনা কোয়ানের সঙ্গে গেমিং করত। তবে এর একটু পরে আমরা দেখতে পারি মিস্টার হ্যারি তার সঙ্গে মিট করতে চলে আসে, কিন্তু তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে মিস্টার হ্যারি হচ্ছে একটা মেয়ে, যে কিনা ফেক নামে তাদের সঙ্গে গেম খেলতো। আসলে এই মেয়েটার নাম ছিল ইওল। আর যখন কোয়ান এই নামটা শুনতে পারে তখন তার মনে পড়ে যায় যে এমন একটা মেয়ে তাদের গেম পার্টনার ছিল। আর তখন ইওল তাকে প্রথমে সাবধান করে দিয়ে বলে যে ক্যাফের ওনার এখনই পুলিশকে ইনফর্ম করতে যাচ্ছে, সো তোমার এখন এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। এই জন্য সে সেখান থেকে বেরিয়ে চলে আসে। পরবর্তীতে সে তাকে একটা রেস্টুরেন্টে তার সঙ্গে মিট করার জন্য বলে, আর সেখান থেকে সে তাকে পিক করে শহরের অন্য একটা জায়গায় নিয়ে যাবে, একটা সিক্রেট লোকেশনে। তো আমরা দেখতে পারি তাকে নিয়ে সিক্রেট লোকেশনে নিয়ে চলে আসে। আসলে তখন আমরা জানতে পারি যে এই মেয়েটা এই জায়গাতে পুরো দুনিয়ার থেকে লুকিয়ে বাস করত। আসলে মেয়েটা কম্পিউটারের অ্যাডিক্টেড ছিল, সে সারাদিনে কম্পিউটার নিয়ে পড়ে থাকতো, এই জন্যই সে সিক্রেট লোকেশনটাকে চুজ করেছে। এরপর এই মেয়েটা কোয়ানের জন্য ভালো ভালো খাবার দাবার রান্না করে। সেগুলো খাওয়ার পর কোয়ানের তার মায়ের কথা মনে পড়ে যায়, কারণ সে কতগুলো মাস জেলের মধ্যে পচাগোলা খাবার খেয়ে পার করছিল, এই জন্য অনেকটা ইমোশনাল হয়ে যায়। এর একটু পরে আমরা দেখতে পারি তার গেমের অন্যান্য টিমমেটরা চলে আসে। এখন তারা সবাই চাইছিল কোয়ানের সাহায্য করতে, যেমন করে কোয়ান গেমের মধ্যে তাদেরকে সাহায্য করত। আমরা দেখতে পারি ইওল অলরেডি তাদেরকে ইনফর্ম করে সমস্ত ব্যাপারগুলো জানিয়ে দিয়েছিল, আর সেই কেস সম্পর্কে রিসার্চ করা সমস্ত ডকুমেন্টগুলো কালেক্ট করে নিয়েছিল।
এখন তারা চাইছিল এই সমস্ত ডকুমেন্টগুলোর ভুলগুলো বের করে কোনো ওয়েতে কোয়ানকে নির্দোষ প্রমাণ করতে। এজন্য প্রথমেই তারা রিসেন্টলি হয়ে যাওয়া প্রত্যেকটা হাই প্রোফাইল কেস নিয়ে ঘাটাঘাটি শুরু করে। আর সমস্ত কেসগুলোর মধ্যে যখন তারা ফুটেজ কালেক্ট করে একটা জায়গায় তারা মিল পেয়ে যায়, সেটা ছিল একটা পিক আপ পয়েন্ট। আর যখন এটা সম্পর্কে ইওল ভালো করে রিসার্চ করে আর এটার মালিক সম্পর্কে জানার ট্রাই করে, তখন তারা জানতে পারে এটা একটা স্ক্রাব ইয়ার্ড নামে কেনা হয়েছিল, মানে একটা কোম্পানির নামে। এবার কোয়ান তার বন্ধুদেরকে নিয়ে স্ক্রাইব ইয়ার্ডে লুকিয়ে চলে আসে। এখানে তারা দুটা লোককে দেখতে পারে যারা একটা বক্সের মধ্যে একটা জিনিস করে গাড়িতে নিয়ে যাচ্ছিল। এই জন্য কোয়ান তাদেরকে ফলো করতে করতে একটা বিল্ডিংয়ে চলে আসে। আর তখন তারা এই জিনিসটা জানতে পারে যে এই বিল্ডিংটা আসলে নোজো ইয়াং নামের ফেমাস একটা অ্যাক্টরের ঘর ছিল। এরপর যখন কোয়ান লুকিয়ে সেই বাক্সটাকে চেক করে, তখন সে দেখতে পারে এই বাক্সের মধ্যে নোজোর লাশ ছিল। আসলে সেই দুইটা লোক তার লাশকে এই বাক্সের মধ্যে ভরে তার বাড়িতে নিয়ে চলে এসেছে। এই জন্য কোয়ান লুকের সমস্ত ব্যাপারটা দেখার ট্রাই করে। সে দেখতে পারে এখানে কিছু স্পেশাল এজেন্ট এসেছে। সে এই লাশের সমস্ত প্রমাণগুলো রেডি করা শুরু করে, মানে তারা বিভিন্ন ডিএনএ স্যাম্পল, চুলের স্যাম্পল, এমন জিনিসগুলো ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া শুরু করে। আর একটু পরে কোয়ান এই জিনিসটা জানতে পারে যে আসলে এই সমস্ত জিনিসগুলোর পেছনে মাস্টার মাইন্ড অন্য কেউ না, সেটা হচ্ছে তার নিজের উকিল মিস্টার মিন। আর তখন ওই ব্যাপারটা আমরা জানতে পারি নোজো ইয়ানকে মেরেছিল সুনামের একটা বড় বিজনেসম্যানের মেয়ে। আর তার মা তার মেয়েকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য মিনকে অর্ডার দিয়েছিল যাতে কিছু ফেক ডকুমেন্ট রেডি করে অন্য কাউকে এই কেসের মধ্যে ফাঁসিয়ে দেয়। এরপর আমরা দেখতে পারি মিনের বাড়ির মধ্যে একটা স্পেশাল রুম ছিল, যে রুমটা শুধুমাত্র তার ফেসের মাধ্যমে খোলা যেতে পারত। এখানে একটা সুপার ইন্টেলিজেন্স কম্পিউটারের সাহায্যে সে একটা ডাটাবেস থেকে এমন একটা মেয়েকে খুঁজে বের করে ট্রাই করে যার উপর সুয়ের হত্যার দায়ভার চাপিয়ে দিতে পারবে। আর এমন করে সে ফাইনালি একটা মেয়েকে খুঁজে বের করে ফেলে। যদিও এই মেয়েটার নোজোর সঙ্গে কোনো লেনাদেনা ছিল না, সে তার জীবনটা খুবই আরামে পার করছিল, কিন্তু সে হয়তোবা এই জিনিসটা জানতো না যে কয়দিন পরই তার সাথে কি হতে যাচ্ছে। এদিকে কোয়ান নোজোর ঘর থেকে নোজোর একটা পিকচার চুরি করে নিয়ে আসে, যেটার মধ্যে মিনের এজেন্টরা অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট রেখে দিয়ে চলে গিয়েছিল। আসলে সে এটা এনে ইওলকে দিয়ে দেয়, যাতে করে ইওল এটাকে স্ক্যান করে এই জিনিসটা বের করতে পারে যে আসলে মিন পরবর্তীতে কাকে টার্গেট করতে যাচ্ছে। আর একটু সময়ের মধ্যে ইওল এই জিনিসটা বের করে ফেলে যে এটা হচ্ছে সেই মেয়েটা। আর তখন আমরা দেখতে পারি মিন ও তার এজেন্টদেরকে একটা ঘরের মধ্যে পাঠিয়েছিল যাতে করে তারা তাকে বেহুশ করে তার চুল, নখ এবং বাকি সমস্ত স্যাম্পলগুলো নিতে পারে, কারণ পরবর্তীতে এই স্যাম্পলগুলোকেই তারা পারফেক্ট জায়গায় প্লেস করে তাকে সেই কেসের মধ্যে ফাঁসিয়ে দেবে। আর পরে তাকে কল দিয়ে তারা নোজোর ঘরের দিকে যাওয়ার জন্য বলে। তবে এতক্ষণে কোয়ান সেই মেয়েটার মোবাইল ট্র্যাপ করে ফেলেছিল, এই জন্য সে সমস্ত কলগুলো শুনছিল। আর তখন সে এই জিনিসটা বুঝতে পারে এটা হচ্ছে সেই বয়েসটা যেই বয়সে তাকে কল করে সেই মেয়ের ঘরে ডাকা হয়েছিল। আসলে কোয়ানের কেসটাও অন্য একটা কেউ করেছিল যে কিনা খুবই ধনী ছিল, কিন্তু তাকে বাঁচানোর জন্য নির্দোষ কোয়ানকে এমন করে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল আর তার বিরুদ্ধে সমস্ত প্রমাণগুলো কালেক্ট করা হয়েছিল। তো এবার কোয়ান সেই মেয়েটার সঙ্গে মিট করতে চলে আসে, যার বয়স সে ফোনের মধ্যে শুনেছিল। আসলে সে তাকে কিডন্যাপ করার একটা প্ল্যানও করেছিল। তবে যখনও সে তাকে ধরতে যাচ্ছিল তখনই লাস্ট মুহূর্তে সেই মেয়েটা একটা বাইকের পেছনে উঠে সেখান থেকে পালিয়ে যায়। এই জন্য কোয়ানও তার গাড়ি নিয়ে তাকে ফলো করা শুরু করে, কিন্তু মাঝপথে গিয়ে তার গাড়িটা নষ্ট হয়ে যায়। তবে তখন আমরা দেখতে পারি কোনো ওয়েতে পল ও তার লোকজন সেখানে চলে আসে এবং সেখান থেকে কোয়ানকে ধরে নিয়ে চলে যায়। আসলে আমরা জানতে পারি পলও কোনোরকমভাবে জেল থেকে বেরিয়ে চলে এসেছিল, আর এখন সে কোয়ানকে ধরতে একটা নিরিবিলি জায়গায় নিয়ে চলে যায়। তাকে আচ্ছা রকম করে ধুলাই করা শুরু করে। যেহেতু জেলের মধ্যে সে তার উপর আক্রমণ করেছিল, এই জন্য পল এটার প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছিল। তবে তখনই ইওল সোয়ার্ড টিমকে খবর দিয়ে দেয় যে কোয়ান এই বিল্ডিংয়ের মধ্যে আছে। এই জন্য সোয়ার্ড টিম এখানে তাকে ধরার জন্য খুব দ্রুত চলে আসে। এখন সোয়ার্ড টিম যখনই পলের লোকজনের হাত থেকে তাকে সেভ করে ফেলে, তখনই এই সুযোগে সদ্ব্যবহার করে কোয়ান সেখান থেকে পালিয়ে চলে যায়। আর একটু সামনে যাওয়ার পর ইওল তাকে নেওয়ার জন্য গাড়ি নিয়ে চলে আসে, আর এই জন্য সে তার গাড়িকে চড়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। তবে যখন রাস্তায় কোয়ান ইওলকে জিজ্ঞাসা করে যে আসলে কিভাবে পল তার কাছ পর্যন্ত পৌঁছালো, তখন তারা তার মায়ের সেই নেকলেসটার মধ্যে একটা ট্রেকার পেয়ে যায়। আর তারা তখন ফাইনালি কোয়ানের জিনিসটা বুঝতে পারে যে মিন তার উপর এখনও নজরদারি করছিল, কারণ মিন তাকে এই নেকলেসটা দিয়েছিল তার মায়ের শেষ স্মৃতি বলে। আসলে সে এটার মধ্যে একটা ট্রেকার প্লেস করে দিয়েছিল যাতে করে সবসময় তার উপর নজরদারি করতে পারে। কোয়ানকে বাধ্য হয়ে মনের উপর পাথর ছাপা দিয়ে তার মায়ের শেষ স্মৃতিটাও ফেলে দিতে হয়। এরপর কোয়ানের টিম একটা স্পেশাল টাইপের ড্রোন বানায়, আর সেই ড্রোনটার মাধ্যমেই
মিনের ঘরটাকে স্ক্যান করার জন্য পাঠায়, কারণ তাদের সন্দেহ ছিল হয়তোবা এই ঘরের মধ্যেই একটা হাইটেক কম্পিউটার আছে যেটার মাধ্যমে দেশের সমস্ত মানুষের ডাটা আছে, কারণ সেই ডাটাগুলো ইউজ করেই তারা এই কাজগুলো করছে। আর ফাইনালি সেই ড্রোন দিয়ে স্ক্যান করার পরে সৌভাগ্যবশত তারা সেই কম্পিউটারের লোকেশনটাও পেয়ে যায়। এদিকে কোয়ান নজর করে সমস্ত নকল প্রমাণগুলো মুছে দিয়েছিল আর সমস্ত জায়গায় মিনের পিকচার বসিয়ে দিয়েছিল। যখন মিন এই ব্যাপারে জানতে পারে তখন সে তার এজেন্টদেরকে অর্ডার দিয়ে বলে যে এই ঘরে সমস্ত কিছু পরিষ্কার করে অন্য কোথাও একটা ক্রাইম সিন বানানোর জন্য। পরবর্তীতে কোয়ান তাদের উপর আক্রমণ করে নকল ডকুমেন্টগুলো একবারে উড়িয়ে দেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি সোনামে সেই বিশাল বড় বিজনেসম্যানের মেয়েকে, যে কিনা মিথ্যা নাটক করে হসপিটালে অ্যাডমিট হয়েছিল, যাতে করে যখন ওই মিন একটা ক্রাইম সিন করে অন্য কাউকে ফাঁসিয়ে দেবে তখন সে সেখান থেকে বেরিয়ে যেতে পারে। এই জন্য সেখান থেকে দ্রুত বের হওয়ার জন্য তার বাবাকে প্রেশার দিচ্ছিল। সেজন্য তার বাবাও মিনকে এসে ধমকানো শুরু করে যাতে করে এই কেসটা সে দ্রুত সলভ করে। এতটুকু বলেই সে সেখান থেকে চলে যায়। এই জন্য মিনও অন্য একটা জায়গায় ক্রাইম সিন বানানোর কাজ করা শুরু করে দেয়। তবে আমরা দেখতে পারি এই ফাঁকে কোয়ান তার উপর নজরদারি করা শুরু করে। সে সেই লোকেশনটা খুঁজে বের করে ফেলে। এই জন্য সে মিনের নামে সুকে হসপিটাল থেকে বের করে সেই লোকেশনে নিয়ে চলে আসে। আর এই জন্য মিস্টার মিনের প্ল্যানটা পুরোপুরি ফেল হয়ে গিয়েছিল। সেই জন্য তার মাথা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল। আর আমরা দেখতে পারি সুয়ের বাবা প্রচণ্ড রাগ করেছিল, কারণ তার মেয়ে এখনও ফেঁসে গিয়েছে। তো এর একটু পরেই কোয়ান মিনকে কল দিয়ে হুমকি দিয়ে বলে যে কয়েকদিন পরেই পুরো দুনিয়ার সামনে তার সমস্ত সত্যি ফাঁস করে দেবে। তবে এগুলো শোনার পর আমরা দেখতে পারি মিন ভয় পায় না, উল্টো পাগলের মতো হাসাহাসি করে। তখন ওই জিনিসটা আমরা জানতে পারি সে আসলে এক ধরনের সাইকো ছিল। আসলে সে তাকে বলেছিল যে এই কাজগুলো করতে করতে আমি বোর হয়ে গেছি, আমি আসলে নকল ক্রাইম সিন বানাতে বানাতে প্রচণ্ড বিরক্ত হয়ে গেছি। এখন কেউ না কেউ তো এসেছে যে কিনা আমাকে চ্যালেঞ্জ করার ট্রাই করছে। আমি চাই তুমি আমাকে চ্যালেঞ্জ করে আমার কাজের মধ্যে ডিফিকাল্টিস ক্রিয়েট করো, কারণ এত সহজে পুলিশ আর কোর্টকে ফাঁকি দিতে দিতে আমি প্রচণ্ড বোর হয়ে গিয়েছি। তখন আমরা দেখতে পারি যখন সেই সমস্ত উল্টাপাল্টা কথাগুলো বলছিল তখন ওই কোয়ান কলটা হঠাৎ করে কাট করে দেয়। তবে এতে করে মিনের মাথা আরও বেশি গরম হয়ে যায়। তবে তখনই তার নজর পড়ে তার সামনে থাকা তার সেক্রেটারির ওপর। আর এটা দেখার পর সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে তার সেক্রেটারির অলরেডি মৃত্যু হয়ে গেছে। সে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এই কলটা তার মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্যই করা হয়েছিল। কোয়ান অলরেডি তার ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। এই জন্য মিন দৌড়ে তার সিক্রেট রুমের দিকে যাওয়া শুরু করে। তবে যাওয়ার সময় কোয়ান তাকে ধরে ফেলে আর তাকে আচ্ছা রকম করে ধুলাই করা শুরু করে। ফাইনালি তাকে পেটাতে পেটাতে তারা দুজনেই সেই হাইটেক রুমের মধ্যে চলে আসে। আর যখন কোয়ান তার হাইটেক কম্পিউটারটা দেখতে পারে তখন সে এটা ওপেন করে সমস্ত ব্যাপারগুলো খুঁজে বের করার ট্রাই করে। এটার মধ্যে সে তাকে ফাঁসানো সমস্ত ভিডিও ক্লিপগুলো দেখতে পেয়ে যায়। এমনকি সে তার মায়ের ভিডিও ক্লিপগুলো পেয়ে যায়, যেখানে সে দেখতে পারে তার মা একা তাকে বাঁচানোর জন্য সমস্ত জায়গায় সমস্ত রকম ট্রাই করছিল। আর তখন মিস্টার মিন তাকে বলে যে তোর মা এত সহজে মারা যাচ্ছিল না, তোর মাকে আমি মেরেছি, কারণ সে বারবারই প্রসেস করে মানুষকে সিম্প্যাথি ক্রিয়েট করছিল। এমন করে আমার কাজের মধ্যে সে ডিফিকাল্টিস তৈরি করছিল। সেই জন্যই একটা সময় আমি বাধ্য হয়ে শেষ করে দিয়েছি। আর এটা শোনার পরে কোয়ানের মাথা অনেক বেশি গরম হয়ে যায়। সে পুরো পাগলের মতো বিহেভ করা শুরু করে। এই জন্য সে প্রচণ্ড রাগের মাথায় গিয়ে মিনকে আচ্ছা রকম করে ধুলাই করে। এরপর সে মিনের হাইটেক সুপার কম্পিউটার থেকে সমস্ত ডাটাগুলো ইওলের পেনড্রাইভের মধ্যে সেন্ড করা শুরু করে। তবে তখনই পল তাকে কল দিয়ে জানিয়ে দেয় যে তোর টিমমেটদেরকে আমি ধরে ফেলেছি, যদি তাদেরকে বাঁচাতে খুব শীঘ্রই তুই চলে না আসিস তাহলে তাদেরকে সবাইকে আমি মেরে ফেলবো। আর তখন মিন তাকে বলে যে নেকলেসে লাগানো সেই ট্র্যাকারের মাধ্যমেই আমরা ইওলের অ্যাড্রেসটাকেও পেয়ে গিয়েছি। এই জন্য এখন পলের মাধ্যমে তোর গ্রুপটাকে আমি ধরে ফেলেছি। যদি 30 মিনিটের মধ্যে তুই তাদেরকে সেভ করতে না যাস তাহলে পল তাদের সবাইকে শেষ করে দেবে। তখন কোয়ানের কাছে ডাটা ট্রান্সফার করার মতো সময় ছিল না। এই জন্যই ডাটা ট্রান্সফার না করেই তার বন্ধুদেরকে সেভ করার জন্য দৌড়ে বেরিয়ে পড়ে। তবে তখনই মিন তাকে কল দিয়ে জানায় যে তার পরবর্তী মিশনের জন্য সে ইওলকেই টার্গেট হিসেবে চুজ করেছে। আর তার এজেন্টরা গিয়ে তার ডিএনএ স্যাম্পল, চুলের স্যাম্পল, নখের স্যাম্পল, সমস্ত স্যাম্পলগুলো কালেক্ট করে নিয়েছে। এদিকে পল এখানে একজনের উপর শ্যুট করে দেয়, তবে তার নিশানা কোনো রকমভাবে মিস হয়ে যায়। তবে তখনই এখানে সমস্ত আলো চলে যায়। আর এই সুযোগে সদ্ব্যবহার করে কোয়ান এখানে চলে এসে তার দুর্দান্ত ফাইটিং স্কিলের সাহায্যে পলের সমস্ত লোকজনকে একে একে করে ধুলাই করা শুরু করে। এরপর কোয়ান ও তার পুরো টিম মিলে একটা টিভি স্টেশনের দিকে যাওয়া শুরু করে। যদিও রাস্তায় তাদেরকে পল, মিন ও তার এজেন্টরা এমনকি পুলিশরাও ফলো করছিল, তবে তাদেরকে সবাইকে ফাঁকি দিয়ে তারা ফাইনালি টিভি স্টেশনের কাছাকাছি চলে আসে। তবে তখনই তারা দেখতে পারে যে মিন টিভি স্টেশন হ্যাক করে কোয়ান এবং তার টিমমেটকে ভয়ঙ্কর ক্রিমিনাল হিসাবে অ্যানাউন্স করে দিয়েছিল।
একটু পরেই যখন কোয়ান আর ইউল টিভি স্টেশনে চলে আসে তখন বাকি মেম্বাররা পুলিশদেরকে বিভ্রান্ত করার কাজ করছিল। আমরা দেখতে পারি খুব শীঘ্রই ইওল এখানে এসে তার কম্পিউটার সিস্টেমটা চালু করে দেয়, আর এখন সে মিস্টার মিনের সমস্ত সত্যটা পুরো দুনিয়ার সামনে পেশ করতে যাচ্ছিল। তবে যতক্ষণে সে কাজগুলো করবে তার আগেই পুলিশ ইওলকে বাদ দিয়ে তার যে টিমমেট ছিল বাকি মেম্বারদেরকে অ্যারেস্ট করে ফেলেছিল। আমরা দেখতে পারি যে তারা কোয়ানের গাড়িটাকেও চারপাশ দিয়ে ঘিরে ফেলেছিল। তখন কোয়ানকে বাধ্য হয়ে 2 হাত উঁচু করে বাইরে বেরিয়ে আসতে হয়, আর তখন সমস্ত ব্যাপারগুলো পুরো দেশবাসীর সামনে লাইভ হচ্ছিল। এখন এগুলো দেখার পরে মিন অনেক বেশি হ্যাপি হয়েছিল, তবে খুব শীঘ্রই তার খুশিটা মাটির সঙ্গে মিশে যায়, কারণ হঠাৎ সে দেখতে পারে সে তার কমান্ড সেন্টারের অ্যাক্সেস হারিয়ে ফেলেছে। তখন তার মনে পড়ে যায় যে কোয়ানের পেন ড্রাইভটা এখন পর্যন্ত তার কম্পিউটারের মধ্যে কানেক্ট করা ছিল। আসলে সেই পেন ড্রাইভের সাহায্যে ইওল তার কম্পিউটার থেকে সমস্ত ডাটাগুলো হ্যাক করে নিয়ে গিয়েছে, এই জন্য এখন আর তার কম্পিউটার কোনো কাজে রয় না। আমরা দেখতে পারি যে ইওল মিনের কম্পিউটার থেকে পাওয়া সমস্ত ডাটাগুলো এক জায়গায় করে সেগুলোর মাধ্যমে সমস্ত প্রমাণগুলো ম্যানেজ করে নিয়ে মিনের কুকৃত্যগুলো পুরো দুনিয়ার সামনে দেখানো শুরু করে। সে দেখিয়ে দেয় যে কিভাবে মিন আসল অপরাধীকে বাঁচানোর জন্য তাদেরকে সাইডে সরিয়ে দিয়ে ভিন্ন অপরাধীকে এনে ভিন্ন ডকুমেন্ট ক্রিয়েট করে তাদেরকে কিভাবে ফাঁসিয়ে দিত। তার মানে এমন করে কিভাবে সে কোটি কোটি টাকা ইনকাম করত। এরপরে কোয়ানের কেসটাও সবার সামনে দেখানো হয়। সেখানে তারা দেখতে পারে কিভাবে কোয়ানকে ফাঁসানো হয়েছিল। তারা এই সমস্ত ব্যাপারগুলো যখন সবাই দেখতে পারে তখন তারাও এই জিনিসটা বুঝতে পারে যে কোয়ান এই অপরাধটা করে নাই। এখন যখন মিন জানতে পারে তার সমস্ত ব্যাপারগুলো ফাঁস হয়ে গেছে তখন সে তার গাড়ির মাধ্যমে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে কোয়ান তার স্টিয়ারিং পর্যন্ত খুলে নিয়ে চলে গিয়েছিল, এই জন্য সে আর কোনো কিছু করতে পারছিল না। খুব শীঘ্রই এখানে পুলিশও চলে আসে আর তাকে তারা অ্যারেস্টও করে ফেলে। যদিও সে অ্যারেস্ট হয়ে গিয়েছিল, তবে এখন পর্যন্ত এখানে সমস্ত মানুষই এই জিনিসটা ক্লিয়ারলি জানতো যে হয়তোবা এটার পেছনে বড় কোনো মাফিয়ার হাত আছে, যে কিনা এখন পর্যন্ত পর্দার আড়ালে আছে। এদিকে কোয়ান এবং তার টিমকে মুক্তি দিয়ে দেওয়া হয় আর মিনকে জেলে নিয়ে যাওয়া হয়, আর এইখানেই গল্পটা শেষ হয়ে যায়। আর এই গল্পটা থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম পুরো পৃথিবীও যদি আপনার বিপক্ষে চলে যায় আপনার মা কিন্তু সবসময় আপনাকে সাপোর্ট করে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।